নমস্কার। আজকের আরও একটি গুরুত্বপূর্ণ লাইভে আপনাদের স্বাগত জানাই। আজকের লাইভের বিষয় কেনেডি, রবার্ট এফ কেনেডি জুনিয়র মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান স্বাস্থ্য বিভাগের সর্বেসর্বা হেলথ সেক্রেটারি, তার স্বাস্থ্যনীতি আমরা যা দেখতে পাচ্ছি, যা আমরা আগেই জানতাম হতে চলেছে, তার রূপায়ণ জোর কদমে শুরু হয়েছে। সে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা এবং পাশাপাশি এই যে বার্ড ফ্লুর প্যানিক শুরু হয়েছে সমগ্র বিশ্বজুড়ে, সেক্ষেত্রে এই কেনেডি জুনিয়র তার কি মতামত, তিনি কি ভাবছেন, কতটা ভয়ঙ্করভাবে ব্যাপারটাকে দেখছেন বা গুরুত্ব দিচ্ছেন, এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। এবং অবশ্যই এর সঙ্গে থাকবে ভারতে সম্ভাব্য প্রভাব, অর্থাৎ এই আমেরিকান যে স্বাস্থ্যনীতি আমরা দেখতে পাচ্ছি, সেই স্বাস্থ্যনীতি যে রূপায়ণ চলছে জোর কদমে, ভারতে তার প্রভাব কেমন পড়তে পারে, হোয়াট কাইন্ড অফ ইম্প্যাক্ট উই ফিল। শুধু ভারত নয়, সমগ্র এশিয়া, আমেরিকা বাদ দিয়ে আমেরিকার বাইরে যে বিশ্ব, সেই বিশ্বে কতটা প্রভাব পড়তে পারে এই মার্কিন স্বাস্থ্যনীতির, ইতিবাচকই হোক অথবা নেতিবাচক। সঙ্গে থাকুন, যারা আগ্রহী মননশীল পাঠক সহযোদ্ধা তারা আছেন সঙ্গে, সম্ভব হলে ছড়িয়ে দিন। তো প্রতিটি লাইভে যেমন বলি, এই লাইভেও বলবো। প্রথমে সেই জার্মান সহযোদ্ধা, আমাদের নার্স, যিনি, আমি আমার এখানে এই পেজেই খবরটি শেয়ার করেছে, যিনি নার্স হিসেবে করোনা ভ্যাকসিনের পরিবর্তে সল্ট ওয়াটার বা স্যালাইন ওয়াটার দিয়েছেন 6,800 বয়স্ক মানুষকে। কারণ তিনি অ্যান্টিভ্যাক্স এবং তিনি মনে করেন এই করোনামৃত ক্ষতি করবে, এই ভেবে তিনি কিন্তু ঝুঁকি নিয়েছেন, পেশার পরোয়া করেননি। তো তিনি, তার বিরুদ্ধে আদালত প্রক্রিয়া শুরু হয়েছিল আপনারা জানেন, কিন্তু তিনি লড়াই চালিয়ে গেছেন এবং শেষ পর্যন্ত তাকে মুক্তি দেওয়া হয়েছে। ইতিমধ্যেই জানেন যে ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিস এই জাতীয় কেস, যারা ভ্যাকসিন নিতে চাননি বা যেসব স্বাস্থ্যকর্মী সহযোগিতা করেননি, তাদের বিরুদ্ধে যে কেসগুলো চলছিল সেগুলোকে অবিলম্বে নিষ্পত্তি করতে বলা হয়েছে এবং এই ধরনের মানুষকে ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে। তো আমাদের এই সহযোদ্ধা জার্মান নার্স, তাকেও আদালত সসম্মানে মুক্তি দিয়েছে। তো করোনামৃতের যে পার্শ্ব প্রতিক্রিয়া, আমি বলি ক্রিয়া, সমগ্র বিশ্বজুড়ে ঘটে চলেছে এবং এখনও আগামীতে ঘটবে, এখনও আমরা কিছুই দেখিনি। তো তারই একটি পর্ব হিসেবে আমরা এই জাতীয় কেস শুরু হওয়া দেখেছিলাম এবং বর্তমানে নিষ্পত্তি হওয়া দেখছি। তো তাকে অভিবাদন জানাই, প্রণাম জানাই। এখানে তিনি আমার চেয়ে বড় না ছোট এগুলো কোনো ম্যাটার করে না, সম্মান জানাই। যারা পেশার চাইতে মানবিকতাকে, মানুষের জীবনকে উপরে রেখেছেন, ঝুঁকি নিয়েছেন, এমন প্রতিটি মানুষ যারা গ্রেটার গুডে কাজ করে চলেছেন সমগ্র বিশ্ব জুড়ে, তাদেরকে কুর্নিশ জানাই, প্রণাম জানাই। আর আরও একবার বলি, বাড়িতে ঔষধি গাছ লাগান, টবে হোক বা উঠোনে বা মাটিতে বা জমিতে। বারবার বলি,
আর যাদের সম্ভব, যারা মানে যাদের নিজস্ব জলের ব্যবস্থা এখনও নেই, অথচ গ্রামে থাকেন বা জায়গা আছে, টিউবওয়েল বসানোর জায়গা আছে, তারা বসিয়ে নিন। কারণ আগামীতে এই বোরিং মাটি থেকে জল তোলা, ভূগর্ভস্থ জল তোলা নিষিদ্ধ হতে চলেছে। ইতিমধ্যেই কিছু কিছু তথাকথিত বিজ্ঞানীদের দিয়ে বলানো হচ্ছে, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতেও আছেই, যে এই মাটি থেকে জল তোলার কারণেই নাকি ভূমিকম্প হচ্ছে। মায়ানমারে আপনারা জানেন ভূমিকম্প হয়েছে। তো ভূমিকম্প নতুন কিছু নয়, সৃষ্টি থেকেই আমরা ভূমিকম্পের ব্যাপারটা জানি। তো যাই হোক, তো এটার সঙ্গে হার্প কতটা রিলেটেড, কতটা কি হতে পারে, সে বিষয়ে আমার ভিন্ন ভিডিও রয়েছে। জানি না হার্পের ভিডিওটা এখন খুঁজে পাওয়া যায় না, উড়িয়ে দিয়েছি কিনা আমি জানি না। তো যাই হোক, এখানে সেই আলোচনার বিষয় নয়। শুধু এইটুকু বলবো যে এই সব ভূমিকম্প নিয়ে যারা চর্চা করছেন, হার্পকেই দোষ চাপাচ্ছেন, তাদের বলবো যে আপনি যতই দোষ চাপান, এসব প্রাকৃতিক হোক বা ম্যানমেড হোক, আপনি আটকাতে পারবেন না। কিন্তু যেটা আটকাতে পারবেন, যেমন এই ডেঙ্গু ভ্যাকসিন আসছে, HPV আসছে, স্কুলে স্কুলে দেওয়া হবে, এই বিষয়ে আমরা সচেতনতা প্রসার করতে পারি। এবং যে সচেতনতার বিস্তারের ফলে কিন্তু আমেরিকা এখন এই জায়গায় এসে দাঁড়িয়েছে, অন্তত এখনও পর্যন্ত যা দেখতে পাচ্ছি পজিটিভ দেখতে পাচ্ছি। আগামীর কথা জানি না, তবে এইভাবে যদি কেনেডি এবং ট্রাম্প তাদের প্রতিশ্রুতি রাখেন, নির্বাচনী প্রতিশ্রুতি রাখেন এবং রাখতে থাকেন, তবে আগামীতে কিন্তু আমেরিকান মানুষের জন্য অবশ্যই সুখবর। কারণ সচেতনতার বিস্তার সেখানে ঘটেছে এবং তারা অবশ্যই ভুক্তভোগী। তো সেখানে কিন্তু স্বাস্থ্য নিয়েই এই লড়াইটা শুরু হয়েছিল, ভূমিকম্প নিয়ে নয়, বা পৃথিবী গোলাকার না ফ্ল্যাট এসব নিয়ে নয়। এগুলো গৌণ বিষয়। মূল বিষয় যেখানে মানুষের স্বাস্থ্য, বেঁচে থাকা, জীবন এবং জীবিকা। পৃথিবী গোলাকারই হোক বা ফ্ল্যাটই হোক, এসব বিষয়গুলো বা বিশ্বাসগুলো মানুষের ভালো থাকারও উপর কোনো প্রভাব ফেলে না। করুণামৃতের এফেক্ট একই রকম থেকে যায়, সে ফ্ল্যাট আর্থ হোক আর গোলাকার হোক বা কমলা লেবু হোক, ম্যাটার করে না। তো যেগুলোকে আমরা রেজিস্ট করতে পারবো, সচেতনতা বিস্তার করতে পারবো, আসুন সেগুলোতে বেশি গুরুত্ব দিই। বাকিগুলো আপনারা চর্চা করুন নিজেদের মধ্যে, ঠিক আছে, করতেই পারেন। নলেজ ইজ ওয়েলকাম, ইউ আর অলওয়েজ ওয়েলকাম টু আস্ক কোশ্চেন্স। কিন্তু মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে যে মূল বিপদগুলো যেটা আসছে, সেটাকে এড়িয়ে নয়, সেটাকে অবহেলা করে নয়, সেটাকে আগে রাখতে হবে, সর্বাগ্রে রাখতে হবে। এবারে আসছি মার্কিন স্বাস্থ্যনীতি। কেনেডি জুনিয়রের নেতৃত্বে যা ঘটছে, প্রয়োগ শুরু হয়ে গেছে, সে বিষয়ে আলোকপাত। প্রথমে কিছু গুরুত্বপূর্ণ খবর, তারপর ভারত চ্যাপ্টারে আসব, বা অন্যান্য দেশে কি প্রভাব পড়তে পারে সেই চ্যাপ্টারে আসব। প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি? প্রথমে আমরা দেখতে পাচ্ছি একদম সাম্প্রতিক খবরে, গতকালের এরকম খবরে দেখা যাচ্ছে যে আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প অবশ্যই কেনেডি এফ জুনিয়রের পরামর্শেই, যেহেতু স্বাস্থ্যক্ষেত্রে তাকে পুরো ফ্রি রান দেওয়া হয়েছে। আপনাদের বলি, আগেই নভেম্বরের 2 গত বছরেই ডোনাল্ড ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছিলেন, স্বাস্থ্যক্ষেত্রে কেনেডি যা বলবে সেটাই শেষ কথা। অর্থাৎ ওয়াইল্ড রান যাকে বলে, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প কিছু প্রশ্ন করবেন না, কেনেডি যা বলবেন সেটাই রূপায়িত করবেন। এ একটা দিক। অপর দিক, গভর্নমেন্ট অফ এফিসিয়েন্সির দিক থেকে এলন মাস্ককে তিনি এনেছেন, অর্থাৎ কর্মচারী ছাঁটাই, কোন কর্মচারী রাখতে হবে ইত্যাদি, অন্যান্য ডিপার্টমেন্ট যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে তিনি ওভারঅল হিসেবে এলন মাস্ককে দায়িত্ব দিয়েছেন। সেটা খুব ইন্টারেস্টিং। এলন মাস্কের নাম আপনারা জানেন। তো এই শিল্পপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আছেন এবং তাকে ফান্ডিং করা থেকে শুরু করে লড়াইয়ে জেতানো তার একটা বড় ভূমিকা, অগ্রগণ্য ভূমিকা আমরা বলতেই পারি।
এই নিয়ে পরে আমি একটি লাইভ করব, এখানে সে পরিসর নেই। তো কিন্তু স্বাস্থ্যক্ষেত্রে রবার্ট এফ কেনেডি জুনিয়র যা বলছেন আপনারা জানেন। জে এফ কেনেডি, যিনি যাকে হত্যা করা হয়েছিল, যাকে নিয়ে আমার দ্বিতীয় খণ্ডে আলোচনা রয়েছে, তারই বংশধর বলতে পারেন বা তার পারিবারিক সম্পর্ক বলতে পারেন, কেনেডির রক্ত তার মধ্যে রয়েছে। তো এই রবার্ট এফ কেনেডি জুনিয়রকে নিয়ে আমার একটা ইন্টারভিউ, তার ইন্টারভিউ অবিকৃতভাবে ইংরেজিতেই আমি রেখেছিলাম, বাংলা করে দেওয়া ছিল দ্বিতীয় খণ্ডে। কারণ আমি তখন জানতাম এই ব্যক্তিটি কিন্তু আগামীতে, এখন তাকে কনস্পিরেসি থিওরিজ বলা হচ্ছে বটে, মানে সেই মুহূর্তে বলা হচ্ছিল আমেরিকায়, কারণ তিনি অ্যান্টি ভ্যাক্স হিসেবে সামনে এসেছিলেন। তো আগামীতে এই ব্যক্তিটি যে একটি আমেরিকার মুখ হয়ে উঠবে, অন্তত স্বাস্থ্যক্ষেত্রে, আই জাস্ট অ্যান্টিসিপেটেড ইট, অ্যান্ড দ্যাটস ওয়াই আই ডিডন্ট চেঞ্জ দ্য ইন্টারভিউ, আই কেপ্ট ইট জাস্ট ইনট্যাক্ট। অমৃতস্বপত্র দ্বিতীয় খণ্ডে আপনারা অনেকেই পড়েছেন, যারা এখনও পড়েননি তারা পড়ুন। দ্য ল্যান্ডমার্ক ইন্টারভিউ, করোনাকালে করোনা সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি, ভ্যাকসিন সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি সেই ইন্টারভিউতে প্রতিফলিত হয়েছিল। তো যাই হোক, তো এই যে নতুন যে ঘোষণা, সেখানে ডোনাল্ড ট্রাম্প জানাচ্ছেন $12 বিলিয়ন, এক্স্যাক্টলি বলতে গেলে $11.4 বিলিয়ন, যেটা 2021-এর HHS হিউম্যান অ্যান্ড হেলথ সার্ভিসেস দপ্তরে দেওয়া হয়েছিল, এবং 2025-এর সেপ্টেম্বর পর্যন্ত এই অ্যালটমেন্ট বহাল থাকার কথা ছিল, এবং আগামীতে আবার নতুন অ্যালটমেন্ট বা গ্র্যান্ট হবে এরকমই আশা করা হয়েছিল। তা তিনি রিভোক করে নিয়েছেন, অর্থাৎ প্রায় $12 বিলিয়ন হিউম্যান অ্যান্ড হেলথ সার্ভিসেস HHS, আমেরিকার এটি স্বাস্থ্য বিভাগের একটি অংশ দপ্তর, সেখান থেকে তিনি তুলে নিয়েছেন। খুব ইন্টারেস্টিং, ভাবা যায় না, মানে একেবারে গেল রব উঠে গেছে, এবং সেটাই স্বাভাবিক। তো এই HHS কখন গঠিত হয়েছিল? করোনাকালে গঠিত হয়েছিল 2021 সালে। কি কেন? ওই করোনার বিরুদ্ধে লড়াই করা, এবং মূলত ইনফেকশাস ডিজিজ অর্থাৎ ছোঁয়াচে রোগ, সেটা ব্লু, এই যেমন বার্ড ফ্লু, তখন করোনা, ছোঁয়াচে রোগ যেগুলো আসবে, এই যেমন মানে মিজলস, সেটা নাকি আবার আমেরিকায় ফিরে এসেছে। বিজ্ঞানীরা খুবই চিন্তিত, কোট আনকোট বিজ্ঞানীরা খুবই চিন্তিত, অত্যন্ত চিন্তিত। তো সেই রকম একটা পরিবেশে এই দপ্তর, যেটা ইনফেকশাস ডিজিজের বিরুদ্ধে লড়াই করবার জন্যই গঠিত হয়েছিল মূলত, সেই দপ্তর থেকে $12 বিলিয়ন রিভোক করা। কী অর্থ? এক কথায় বলে দিই, 20,000 চাকরি চলে যাবে। আগে হ্যাঁ, তার মধ্যে 10,000 ইতিমধ্যেই গেছে, বাকি আরও যাবে। কারণ এই অর্থটা দিয়ে তো কি হয়, মানুষের কাছে সরাসরি যায় না। যারা বিভিন্ন রকম বিজ্ঞানী আছেন, এই সব শুকে শুকে বেড়ান, যাদেরকে ফ্লু ডিটেকটিভ বলা হয় বা ইনফেকশাস ডিজিজ ডিটেকটিভ বলা হয় বা এপিডেমিক ডিটেকটিভ বলা হয়, যারা বিভিন্ন অন্তরে এলাকায় ঘুরে শুকে শুকে আর কি এই মহামারী বা যেগুলো ছোঁয়াচে রোগ সেগুলো খুঁজে বের করেন এবং রিসার্চ করেন। তাদের জন্য স্যালারির জন্য একটা বড় অংশ এই বাজেট থেকেই তো যায়, $12 বিলিয়ন যেটা ছিল। অতএব এখনই আশঙ্কা করা হচ্ছে স্ট্রেট 20,000 চাকরি চলে যাবে, মানে ছাঁটাই, আর দরকার নেই। শুধু তাই নয়, এই যে ফান্ড, এই দপ্তরের অধীনে আরও একটি দপ্তর ছিল, যেটা কি ওই সাবস্টেন্স ইউজ অ্যান্ড মেন্টাল স্টেট বা অ্যাডিকশানের যে একটা দপ্তর। তো এই টাকাটার একটা অংশ ওই অ্যাডিকশন, ড্রাগ অ্যাডিকশন ইত্যাদিকে ট্যাকল করা বা রিহ্যাব করা, এই কাজেও ব্যবহার হতো, বা মানসিক চিকিৎসা ইত্যাদি কাজেও ব্যবহার হতো। সেই ডিপার্টমেন্টটিকে পুরো তুলে দেওয়া হচ্ছে
তুলে দিয়ে অ্যাডমিনিস্ট্রেশন অফ আমেরিকান হেলথ এইরকম নামে আরও একটি দপ্তর খোলা হচ্ছে। সেই দপ্তরের সঙ্গে এই দপ্তরটিকে, এই মেন্টাল হেলথ এবং এই সাবস্টেন্স ইউজ যে দপ্তর, তাকে মার্জ করে দেওয়া, মানে একটা ছাতার তলায় আনা হচ্ছে। তো একটা ছাতার তলায় আনা মানে বুঝতেই পারছেন সেখানে কর্মী সংকোচন হবেই, ছাঁটাই হবেই, এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই, সেটাই ঘটতে চলেছে। তো এতে করে বলাই বাহুল্য, যারা এই সব দপ্তরে বিজ্ঞানী, রিসার্চার ইত্যাদি পদে ছিলেন তারা ক্ষুণ্ণ হয়েছেন, ক্ষুব্ধ হয়েছেন ট্রাম্পের ওপরে, কেনেডির ওপরে। কেনেডি আরও অনেক কিছু বলছেন, খাদ্য নিয়ে বলছেন, লাইফস্টাইল নিয়ে বলছেন, যা আমাদের সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। আসছে এক এক করে, শুনলে ভালো লাগবে যে একটা টপ লেভেলে অন্তত এই এখনও পর্যন্ত ওই যে বললাম কিপ ইউর ফিঙ্গার ক্রসড, কারণ পেছনে অন্তরালে কি ঘটছে সেটা কিন্তু আমরা এখনও পুরোটা জানি না। তবে হ্যাঁ, on the face of it, it's really positive for us and we should be jubilated at the things that are happening now. We should be jubilated. তো তিনি হার মানার পাত্র নন, স্ট্রেট জানিয়ে দিয়েছেন যে তিনি নড়বেন না। ডোনাল্ড ট্রাম্পও পরিষ্কার বলে দিয়েছেন যে কেনেডি যা বলতে করবেন সেটাই ফাইনাল, শেষ কথা এক্ষেত্রে। তো এক্ষেত্রে তিনি কি বলছেন, কেনেডি কি বলছেন, যে এই যে টাকাটা তুলে নেওয়া হলো, কিছু তো খরচ হয়েই গেছে, বাকিটা সেপ্টেম্বরের পর্যন্ত ছিল এবং তারপরে আবার নতুন গ্র্যান্টের কথা ছিল, সেটা তো আর হবে না, দপ্তরটিরই প্রয়োজন নেই বলে জানিয়ে দেওয়া হয়েছে। তার বদলে মেক আমেরিকা হেলদি এগেইন, হ্যাঁ, মেক আমেরিকা হেলদি এগেইন এই কর্মসূচিতেই এখন বরাদ্দ করা হচ্ছে। HHS নয়, মেন্টাল সাবস্টেন্স ইউজ অ্যান্ড মেন্টাল হেলথ নয়, তার বদলে ফান্ডিংটা হবে এখন মেক আমেরিকা হেলদি এগেইন। এই MAHA, মাহা, মেক আমেরিকা হেলদি এগেইন পলিসি, এটা ডোনাল্ড ট্রাম্প এবং কেনেডির পলিসি, তাদের মাথা থেকেই এবং পরিস্থিতি থেকেই বেরিয়েছে। এবং সঙ্গে অবশ্যই সেই সময়ের বিজ্ঞানী, আমরা জানি তিনি রিপাবলিকান পার্টির সঙ্গে আছেন এখনও পর্যন্ত, জয় ভট্টাচার্য। এই জয় ভট্টাচার্যর কথা আমি দ্বিতীয় খণ্ডে লিখেছিলাম, যারা পড়েছেন এবং লাইভেও বলেছিলাম যে আমার বিশ্বাস ছিল ইনিও কিন্তু মানে আগামীতে, এখন সেই সময় তাকে গুরুত্ব দেওয়া হয়নি, হি ওয়াজ নট অ্যাট অল গিভেন ইম্পর্টেন্স। তো তিনি কী ভূমিকায় তখন ছিলেন, সুনেত্রা গুপ্তা, জয় ভট্টাচার্য এবং আরও বেশ কিছু সেই সময়কার স্বাধীনচেতা বিজ্ঞানী, গবেষক, যারা সেই সময় হুকে চিঠি লিখেছিলেন ব্যারিংটনে বসে, তো যার নাম ব্যারিংটন ডিক্লারেশন। এই ব্যারিংটন ডিক্লারেশন নিয়েও অমৃতস্বরপত্র দ্বিতীয় খণ্ডে বিস্তারিত রয়েছে। তো সেখানে তারা পরিষ্কার জানিয়েছিলেন যে লকডাউনের দরকার নেই, এবং এই যে কঠোর বিধি সমগ্র বিশ্বজুড়ে, মাস্ক থেকে শুরু করে স্যানিটাইজার, লকডাউন, একটা প্যানিকবাজি শুরু হয়েছে, তিনি তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে সেই সময় বেশ কয়েকশো বিজ্ঞানী ইউরোপ, আমেরিকা, তথা বিশ্বের, তারা সেই চিঠি দিয়েছিলেন হুকে, সেটি ব্যারিংটন ডিক্লারেশন, এবং সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা আমি অমৃতস্বরপত্র দ্বিতীয় খণ্ডে রেখেছি। তো যাই হোক, তো সেগুলো ভালো লাগে লেখক হিসেবে। তো এক ধরনের আমাদের তো প্রত্যেকেরই লড়াই আছে, অবশ্যই আমার লড়াই আপনারা জানেন এই মুহূর্তে এবং আগামীতেও। তো পাশাপাশি এই পর্যবেক্ষণগুলো এবং পাশাপাশি যেগুলো আমার অ্যান্টিসিপেশন ছিল যে এই লোকগুলো আগামীতে লাইমলাইটে আসবে,
আসতে বাধ্য, মহাকালের নিয়মে আসতে বাধ্য। তো সেটা যখন ঘটে তখন এক ধরনের আনন্দ বা তৃপ্তি তো ঘটেই, অন্তত এই পর্যবেক্ষণের দিক থেকে। যখন আমি এই কেনেডির ইন্টারভিউ ছেপেছিলাম এবং জয় ভট্টাচার্যার কথা বলেছিলাম, তো যাই হোক, তাহলে তিনি এই মেক আমেরিকা হেলদি এগেইন যে কর্মসূচি, তাতে কার ওপর জোর দেওয়া হয়েছে? ইনফেকশাস ডিজিজ নয়, অর্থাৎ বার্ড ফ্লু, করোনা এসব চলবে না। ক্রনিক ডিজিজ, আমেরিকার ক্রনিক ডিজিজের ওপর তিনি জোর দিয়েছেন। তাঁরা মানে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন জোর দিয়েছে, কারণ আমেরিকার সমস্যা হচ্ছে এই ক্রনিক রোগগুলো, যেগুলোকে সেখানে ট্রিটমেন্ট দরকার, সুস্থতা দরকার, আমেরিকাকে হেলদি করতে হবে। তাই এই সব ওই ভাইরাস টাইরাসের প্যানিকবাজিতে আর খরচ করা যাবে না। সিম্পল, লাউড অ্যান্ড ক্লিয়ার মেসেজ। সেটা কী কী রোগ, কেনেডি কী কী রোগের কথা বলছেন এখানে মূলত হাইলাইট রয়েছে। অটিজম, আগে হ্যাঁ দেখলেন তো, অটিজম, আমেরিকায় অটিজম কী হারে বাড়ছে এবং বেড়েছে চাইল্ডহুড ভ্যাকসিনের ফলে, সেটা আমি লিখেছিলাম এবং তথ্য আছে এই নিয়ে, আমার ইউটিউবে ভিডিও আছে। মেনি অফ ইউ হ্যাভ অলরেডি ওয়াচ দ্যাট ভিডিও বেসড অন অ্যান্ড্রিউ ওয়েকফিল্ড, দ্য গ্রেট ফাইটার। তো অটিজম আর কি, ডায়াবেটিস, ওবিসিটি, অত্যধিক স্থূলতা, মাত্রা আমেরিকানদের মধ্যে, আমেরিকান শিশু, প্রাপ্তবয়স্ক, মধ্যবয়স্ক সবার মধ্যেই একটা মাত্রাতিরিক্ত স্থূলতা দেখা যাচ্ছে। ওবিসিটি, এক্সেসিভ, মানে ওবিসিটির মানেই তো অত্যধিক স্থূলতা। আর কি, অবশ্যই স্লিপ ডিসঅর্ডার, ইনসমনিয়া, ঘুম না হওয়ার সমস্যা। আর কি, অ্যাটেনশন ডেফিসিট অথবা হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। হ্যাঁ, অ্যাটেনশন ডেফিসিট, হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। এবং আর কি, অবশ্যই সর্বোপরি ইনফার্টিলিটি, বন্ধ্যাত্ব, সন্তানহীনতা। নারী পুরুষের বাবা মা হওয়ার অক্ষমতা বেড়েই চলেছে আমেরিকায়, যা আমেরিকানদের কপালে, বিশেষ করে অস্তিত্ব সংকট, যারা ডেমোগ্রাফি নিয়ে ভাবেন, পপুলেশন নিয়ে ভাবেন, যে কি করে একটা জনগোষ্ঠীর অস্তিত্বকে টিকিয়ে রাখা যাবে। রিপ্লেসমেন্ট লেভেল 2.1 আপনারা জানেন, মা পিছু, নারী পিছু। তো সেইটা আমেরিকায় ভয়ঙ্কর বিপর্যয়ের মুখে পড়েছে। ইউরোপ তো গেছেই। তো ইউরোপের মতো অবস্থা যাতে আমেরিকার না হয়, পূর্ব ইউরোপের অবস্থা অতটা খারাপ যদিও নয়, কিন্তু সেন্ট্রাল ইউরোপ, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলো আমি নিজে গিয়ে দেখে এসেছি, ভয়ঙ্কর অবস্থা, লোকজনই নেই। 5 কিলোমিটার 10 কিলোমিটার হাঁটবেন, আপনি লোক দেখতে পাবেন না। হ্যাঁ, মানুষই নেই। আমি চক্রবইয়ের দিনরাত্রিতে সেই ছবি, একদম বাস্তবতার ছবি এনেছি, তুলে ধরেছি। আপনারা জানেন চক্রবইয়ের দিনরাত্রি আমার রচিত প্রথম উপন্যাস, যা ইউরোপ, ভারতবর্ষ, অবশ্যই আমাদের কলকাতা, চন্দননগর, ইউরোপের সুইডেন, ফ্রান্স, নরওয়ের পটভূমিতে রচিত আমার প্রথম উপন্যাস, নভেল। তো সেখানে এই চিত্রগুলো পেয়ে যাবেন, সেখানে ডেমোগ্রাফির কী অবস্থা। তো যাই হোক, আসছে এক এক করে। তাহলে এই যে অসুস্থতা, ক্যান্সার তো আছেই, বাদ দিন, সেটা তো ধরেই রাখতে হবে, আমেরিকানদের মধ্যে ক্যান্সার কী হারে বাড়ছে। তো এগুলোর কয়েকটা মাত্র উল্লেখ আমি করলাম, যেগুলো কেনেডি বারবার করে বলছেন। এবং তিনি কাকে দায়ী করছেন এই জন্য, কাকে দায়ী করছেন? হ্যাঁ, শুনলে মিল পাবেন, বিগ ফার্মা এবং বিগ ফুড। এই অসুস্থতাগুলোর জন্য তিনি ফার্মা কোম্পানিকে, বিগ ফার্মা যাকে আমরা বলি, আপনি জানেন নিশ্চয়ই, বড় বড় সব দৈত্য, যাদের বিলিয়ন ট্রিলিয়নে যাদের হিসেব হয়, তাদেরকে দায়ী করছেন। এবং বিগ ফুড যেমন ম্যাকডোনাল্ডের নাম করে তিনি বলে দিয়েছেন, ভাবতে পারেন, ম্যাকডোনাল্ডের নাম করে একজন আমেরিকান হেলথ সেক্রেটারি ম্যাকডোনাল্ডকে ব্লেম করছেন।
ব্লেম করে বলছেন যে এই অসুস্থতার জন্য খাদ্যও দায়ী, আর তো ফার্মা কোম্পানির ড্রাগ, ভ্যাকসিন এসব তো আছেই। দিস ইজ রিয়েলি আ মিরাকল considering what was happening in Europe in 2021, 2023, and even 2024 to some extent. But now, the wheel is moving in reverse direction. মানে উল্টো দিকে চাকাটা ঘুরছে আর কি। তবে বিজ্ঞানীরা, মানে দালাল বিজ্ঞানীরা কিন্তু বসে নেই, তারা কিন্তু লড়াই একটা দেবে, জয়নির শক্তি। এখনও আনন্দিত হওয়ার কিছু নেই, অনেক কিছু দেখার আছে আমাদের, কিন্তু এই মুহূর্তে তো আমরা আনন্দ নিতেই পারি। অ্যাটলিস্ট এই মুহূর্তে উই শুড বি জুবিলেন্ট, তাই তো? কারণ আমরা এতদিন ধরে লড়াই করেছে, তো আমাদের তো কিছু আনন্দের দরকার আছে। সবসময় হতাশা নিয়ে চললে হবে? আমি বারবার কিন্তু বলেছি, আমি যে খবরগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি সেগুলো কিন্তু বা বলি বিশ্লেষণ রাখে হতাশ করার জন্য নয়, মানসিক প্রস্তুতির জন্য, মানসিক শক্তি বৃদ্ধি করার জন্য, যাতে করে আমরা ফাইট করতে পারি, যাতে করে আমরা এই যে আমেরিকার একটা যে ডেমোগ্রাফি, তারা যেভাবে তাদের মতামতকে এখন ডোনাল্ড ট্রাম্প গুরুত্ব দিতে বাধ্য হচ্ছেন, ইটস ম্যাটার অফ পলিটিক্স না। এবং কেনেডির মতো একজন ভিশনারি আমেরিকার হেলথ সেক্টরের টপ জব সামলাচ্ছেন, তো সেই রকম মানুষ যদি আমরা চাই আমাদেরও হেলথে সেরকম মানুষ আসুক, আমাদের প্রধানমন্ত্রীও সেরকম লোক হোক, তার জন্য জনগণকেই তো এগোতে হবে। জনগণ না জাগলে কি এরকম লোকজন ক্ষমতায় আসে না। জনগণকে জাগতে হয়। তাই বারবার বলি, চেতনাটা বিস্তার করতে হবে আমাদের। তাই মানসিক প্রস্তুতির জন্য এইগুলো বলি আপনাদের, যাতে করে আমরা তৈরি থাকতে পারি। এবং এই যে সুখবরগুলো আপনাদের সঙ্গে ভাগ করে নিই, এই মুহূর্তে তো আনডাউটেডলি একটা বড় সুখবর এসব যা ঘটছে, যদিও সেটাকে রিভার্স করা হতে পারে যে কোনো সময়, কিন্তু আমরা এখন তো আনন্দিত হব। উই শুড বি জুবিলেন্ট। আচ্ছা, এই যে আমেরিকায় তাহলে বিগ ফার্মাকে দায়ী করছেন কেনেডি, এবং শুধু তাই নয়, এই ম্যাকডোনাল্ডের নাম উল্লেখ করে বলছেন, এবং আরও যেসব কোম্পানি যারা খাদ্যে প্রিজারভেটিভ ব্যবহার করে, বিষ ব্যবহার করে, পেস্টিসাইড পাওয়া যাচ্ছে, তাদের বিরুদ্ধেও তিনি একই রকমভাবে সরব হয়েছেন যে আমেরিকাকে হেলদি করতে হবে, মেক আমেরিকা হেলদি এগেইন, নইলে আমেরিকার ভবিষ্যৎ একেবারে শূন্য, জিরো। কোনো জনতার পপুলেশনের যদি স্বাস্থ্যটাই না থাকে, ধোঁকে যারা অসুস্থতায়, রুগ্নতায় যারা ক্রমাগত ধুঁকতে থাকে, তারা কি করে জাতির শক্তিকে বাড়াবে, কি করে জাতিরকে শক্তিশালী করবে, তাই না? হেলথ ইজ ওয়েলথ, যুক্তি তো আছেই তার কথায়। এবং তার ব্যক্তিগত অভিজ্ঞতার কথাও তিনি বলেছেন, যেটা খুবই ইন্টারেস্টিং, শুড বি নোটেড, কি তার ছেলে এই পাস্তা খেয়ে, তার পাস্তা ফেভারিট ফুড, পাস্তা খেয়ে অসুস্থ হয়ে পড়ে এবং গোটা শরীরে অ্যালার্জি হিসেবে এক্সিমার আত্মপ্রকাশ ঘটে। এক্সিমা, মনে রাখবেন, এক্সিমা কিন্তু সাদা চোখে দেখলে মনে হয় চামড়ার রোগ, ওটা স্কিন ডিজিজ নয়, আসলে সব কিছুর ভেতরের ব্যাপার, হোলিস্টিক্যালি ভাবতে হবে। অনেকে মনে করে, তথাকথিত ডাক্তারবাবুরাও বলে দেবে, ও এক্সিমা ওর তো স্কিন ডিজিজ, দেখা যাচ্ছে স্কিনের ওপরে, অতএব ওটা স্কিন ডিজিজ, দেবে আপনাকে স্টেরয়েড, ব্যাস দেখা যাবে ওটাকে দাবাতে গিয়ে তখন আপনার হাঁপানি শুরু হয়ে গেল, অ্যাজমা আগে, হ্যাঁ কোথায় আছেন, এভাবেই তো চলছে। তো যাই হোক, এবার তিনি বলছেন সেই ছেলেকে আমি ইটালি যখন সে চলে গেল এবং পাস্তা খাওয়াটা বন্ধ করে দিল এবং ইটালিতে থাকা শুরু করলো, সে সুস্থ হয়ে গেল। ফুড, তিনি পরিষ্কার বলছেন, ফুড। কেন? আমেরিকাতে খাবারে এবং চাষে যে কীটনাশকগুলো ব্যবহার হয়,
মারাত্মক কীটনাশক থেকে শুরু করে বিভিন্ন রকমের কেমিক্যাল, রাসায়নিক সার, তার অনেকগুলোই ইটালিতে নিষিদ্ধ অথবা রেস্ট্রিক্টেড। হ্যাঁ, নিষিদ্ধ বা রেস্ট্রিক্টেড। তাই ইটালিয়ানদের স্বাস্থ্য অনেকটাই ভালো আমেরিকানদের তুলনায়। এবং ইটালিতে গিয়ে তার ছেলে যে ভালো আছে, পরিবেশ ভালো পেয়েছে, খাবার ভালো পাচ্ছে, তিনি স্পষ্ট বলেছেন। এবং আমেরিকার ফুডকে তিনি পরিষ্কার বলেছেন, আমাদের দেশের ফুড হলো পয়জন। কারণ ইউরোপে, ইটালির মতো দেশে যেসব রাসায়নিক নিষিদ্ধ অথবা রেস্ট্রিক্টেড, সেগুলো আমেরিকায় দেদার ব্যবহার করা হচ্ছে কৃষিক্ষেত্রে, এগ্রিকালচারে, খাদ্যে, ফুড প্রসেসিংয়ে। তিনি সব জানিয়ে দিয়েছেন। এবং তিনি উদাহরণ হিসেবে কি বলেছেন, আপনারাও সতর্ক থাকুন, এই নিয়ে আমি বারবার বলেছি, গ্লাইফোসেট। গ্লাইফোসেট কি? ওই যে ঘাস মারা বিষ, আপনারা অনেকে আবার ঘাস মারা ওষুধ বলে, উইড কিলার। আগাছা ঝোপঝাড় পরিষ্কার করার জন্য যে রাসায়নিকটি দেওয়া হয় মাঠে ঘাটে, অনেকে ভাবে বাহ, শ্রমিক বেঁচে গেল। ওই আগাছা বা ওই ঘাস নির্মূল করতে গোটা দিন লাগতো, হয়তো 1000 টাকার মজুরি লাগতো বা 500 টাকার মজুরি লাগতো, সেটা আমার মাত্র কয়েক টাকায় হয়ে গেল। ঘাস মারা বিষ দিয়ে দিলাম, ব্যাস, কি টাকা বাঁচলো, সাশ্রয় হলো। এভাবে যে নিজের সর্বনাশ করছি আমরা, এবং যারা সেসব ফসল খাচ্ছে সেই সব মাঠে, ওটা কিন্তু সহজে যায় না, থেকে যায় দীর্ঘদিন। হ্যাঁ, সেটা খাদ্যের মধ্য দিয়ে ঢোকে। ওই যে পাস্তা, একটা উদাহরণ এখানে দিয়েছেন তিনি, কেনেডি, তার সন্তানকে উল্লেখ করে, এবং মারাত্মক অ্যালার্জি তৈরি করলো। এবং আরও ক্যান্সারের কথাও তিনি বলেছেন যে এইসব খাবার থেকে, রাসায়নিক থেকে ক্যান্সার পর্যন্ত হচ্ছে। এবং অনেক বিজ্ঞানী তাকে সমর্থন করেছেন আমেরিকায়। দালাল বিজ্ঞানীরা অবশ্য করছেন না, তারা তো এগুলো ব্যবসা হিসেবে দেখেন, প্রমোট করেন। মাল্টিন্যাশনাল কোম্পানি, সার কোম্পানি, ফার্মা কোম্পানি তাদেরকে পয়সা দেয়। দে আর অন দ্য পেরোলস অফ দিস বিগ ফার্মা অ্যান্ড বিগ ফুড। এ একটা গেল। অটিজম তো আপনারা জানেন কেন হচ্ছে, বহু আগেই বলেছি। ডায়াবেটিস, এটাও ফার্মা কোম্পানির অবদান। হুকে দিয়ে সুগারের মাত্রাটা বেঁধে দেওয়া হলো। এই নিয়েও আমার ভিন্ন ভিডিও আছে, ইউটিউবে দেখবেন, যে এইটা প্যারামিটার, এটা হলে গেলেই মুশকিল। ব্যাস, যত টেস্টিং শুরু হলো তত সুগার বাড়লো, আর সুগারের ওষুধ শুরু হয়ে গেল। একবার ওষুধ খাওয়া শুরু হয়ে গেল তো ব্যাস গেল, সারা জীবন ধরে খেতে হবে, মাসকাবারি। তাই তো, এটাই তো ওদের পলিসি, অর্থাৎ ফার্মা কোম্পানি। এছাড়া লাইফস্টাইল আছে অবশ্যই, সেডেন্টারি লাইফস্টাইল, পরিশ্রম না করার প্রবণতা। কিন্তু বিগ ফার্মার যে একটা বড় অবদান, সে বিষয়ে কোনো সন্দেহ নেই এই সব রোগের পেছনে। যাই হোক, কিন্তু কেনেডি এটা সবচেয়ে আরও বেশি করে সেগুলো সবই উল্লেখ করেছেন তিনি। ক্রনিক ডিজিজের মধ্যে ইনফার্টিলিটির, অর্থাৎ বন্ধ্যাত্বের কথা তিনি বারবার বলছেন। কেন, একটু দেখে নিন, চমকে যাবেন আমেরিকা এখন কোথায় দাঁড়িয়ে আছে। এবং এই ইনফার্টিলিটির জন্য যে এই ফুড, বিগ ফুড আর বিগ ফার্মা দায়ী, সেটা কি বলার অপেক্ষা রাখে? বহুবার বলেছি, বহু প্রমাণ দিয়ে ভিডিও করেছি, লিখেছি কিভাবে ইনফার্টিলিটি বাড়ছে। ভৌভৌয়ের প্রভাব তো আছেই, করোনা ভৌভৌ তো আরও অ্যাড করে দিল। আর ইনফার্টিলিটি ট্রিটমেন্টের একটা ভালো পয়সা, IVF থেকে শুরু করে বিভিন্ন রকমের আর্টিফিশিয়াল এসব টেকনোলজি ওরা নিয়ে এসেছে। বন্ধ্যাত্ব যত বাড়বে তত ইনকাম। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই ইনফার্টিলিটি ট্রিটমেন্টের কত পার্সেন্ট সফল হয় বলুন দেখি? টেস্ট টিউব বেবি বা কত পার্সেন্ট সফল হয়? শুধু টাকায় গাদাগুচ্ছের টাকা চলে যায়। কারণ ওরা বলেই দেয় কত নম্বর ট্রাইয়ে সফল হবে বলা যাচ্ছে না, করে যেতে হবে। ভাগ্য ভালো হলে ফার্স্ট অ্যাটেম্পটেই হতে পারে, করে যেতে হবে। তো এই ইনফার্টিলিটি বিশেষ করে
উম, সাদা চামড়ার নারীদের মধ্যে আমেরিকার নন হিসপানিক, দেখুন হিসপানিক মানে কিন্তু ল্যাটিন আমেরিকার জনগোষ্ঠীকে হিসপানিক বলা হয়। আমেরিকার সাদা জনগোষ্ঠীর মধ্যে দুটো অংশ, একটা হলো হোয়াইট, যারা ব্রিটিশ অ্যাসেন্ট, আপনারা জানেন ব্রিটেন থেকেই, ইংল্যান্ড থেকেই আমেরিকায় বহু মানুষ গিয়েছিল এবং সেখানে তারা এস্টাবলিশড হয়, তারা থেকে যায়। তো তারা সাদা চামড়ার, অবশ্যই তাদের খোঁজ খবর করলেই তাদের আদি পরিবার পিতা মাতা ব্রিটিশ বেরিয়ে যাবে, এই একটা জনগোষ্ঠী সেখানে আছে। আর একটা সাদা জনগোষ্ঠীর আরেকটি যে ভাগ, মূল ভাগ হিসপানিক, অর্থাৎ ল্যাটিন আমেরিকান। এই ককেশিয়ানরাও আছে সেখানে, কিন্তু মূল যে দুটো ভাগ আমি বললাম। এবার দেখুন সাদা চামড়ার যেটা ব্রিটিশ অ্যাসেন্ট, যাদের হোয়াইট আমেরিকা যাদেরকে বলা হয়, আমেরিকান যাদেরকে মূলত বলা হয়, তাদের নারীদের কীরকম সন্তানের জন্মহার, 1000 নারী পিছু 50 জন মাত্র। ভাবতে পারেন, 50 জন 1000 নারী পিছু। আর তবে এখন আমেরিকার যে টোটাল ফার্টিলিটি রেট, সেটা কিন্তু 50 নয়, সেটা কত, প্রায় 1700, মানে 1000-এ এই 1600 এরকম, অর্থাৎ প্রতি নারী পিছু 1.5 বা 1.6 সন্তান গড়ে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমেরিকান হোয়াইট যাদেরকে বলা হচ্ছে ব্রিটিশ আসেন, তাদের মধ্যে তো মাত্র 50,000 নারী পিছু। তাহলে বাকিটা বাড়ছে কী করে? ওই যে অন্যান্যদের মধ্যে বেশি, যেমন ধরুন হিসপানিক ল্যাটিন আমেরিকান নারী, তাদের 1000 পিছু এই 1700-র কাছাকাছি, 1600, বা যারা নিগ্রো বলা হয়, যাই হোক ব্ল্যাক নারী, তাদের মধ্যেও ওরকম বেশি সংখ্যাটা। এই সমস্ত মিলিয়ে গড়ে এরকম একটা সংখ্যা আসছে। কিন্তু যদি সাদা বলা হয়, মানে আমেরিকানরা যেটাকে ওরা বোঝায় আর কি, ব্রিটিশ আসেন্ট যেটা আমি আগেই বললাম, তো তাদের অবস্থা কিন্তু বিপন্ন, মানে 1000 পিছু 50 জন সন্তান। কত পয়েন্টে আসছে দেখুন। হোয়ারেস একটা জনগোষ্ঠীর রিপ্লেসমেন্ট, মানে টিকে থাকতে গেলে কত চাই জনসংখ্যা, মানে মাতৃত্ব, ম্যাটারনিটি যেটা রেট বলা হয়, কত, 2.1, অর্থাৎ 1000 নারী পিছু 2100 সন্তান হওয়ার কথা। 2100, 2.1 মিলিয়ে, অর্থাৎ পার নারী যদি আমরা এইভাবে ধরি, 2 জন করে ধরলে 2000। 2.1 যেটা স্থিতিস্থাপকতা বজায় রাখবার জন্য, ব্যালেন্স বজায় রাখবার জন্য, জনগোষ্ঠীটা টিকে থাকবে ঠিকঠাকভাবে, তার জন্য যে ধরা হয়েছে সেই হিসেবে 2100 হয়। কিন্তু তাদের কি 50। ভাবতে পারেন কোথায় গিয়েছে। তো ট্রাম্প চিন্তা করবেন না? করবেন তো বটেই। কেনেডি চিন্তা করবেন না? করবেন তো বটেই। তাই নড়ে চড়ে বসেছে তারা যে না, এই ইনফার্টিলিটিটাকে তো ট্যাকল করতেই হবে। উই হ্যাভ টু ট্যাকল। এটা একটা বড় রোগ। নইলে অ্যাচিভমেন্ট, এত কিছু, বিজ্ঞান অজ্ঞান কোনো কিছুই আর থাকবে না। কারণ সেটাকে ধারণ করার জন্য জনতাই যদি না টেকে, তাহলে কী করে হবে বলুন দেখি? সমস্যা, প্রকৃতির লীলা। তাহলে এখনও পর্যন্ত আমেরিকাতে যে জনগোষ্ঠী টিকে আছে, মানে বার্থ রেট নেগেটিভের দিকে গেলেও, মানে 2.1-এর নিচে থাকলেও এখনও নেগেটিভ হয়নি, তাদের সৌজন্যে কারা? ওই যে ব্ল্যাক উইমেন এবং হিসপানিক উইমেন, অর্থাৎ তথাকথিত হোয়াইট উইমেন নয়, তাদের মধ্যে 1000-এ 50-এ এসে ঠেকেছে। কি
চিন্তার কথা। ইউরোপের ছবিটা দিলাম না, চক্রবের দিনরাত্রিতে ছবিটা এঁকেছি। তাহলে এই সব কারণে ডোনাল্ড ট্রাম্প এবং কেনেডি বা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন চিন্তিত। তো তাঁরা ভাবছেন আমেরিকাকে তো অন্য দেশ সম্প্রদায়, ওই যে বর্ডার থেকে আপনারা জানেন যে ভারতীয়দেরকে প্লেনে করে পাঠিয়ে দিল। কেন পাঠালো? ঘাট ধরে শেকল পরিয়ে পাঠিয়ে দিল। এ নিয়ে আমি ভিডিও করেছি। শুধু আমেরিকা নয়, ভারত নয়, বিভিন্ন দেশে ওরা পাঠিয়ে দিচ্ছে। কারণ ওরা জানে এরম লোকজন থাকলে এরাই জনসংখ্যাটা বাড়িয়ে আমাদের যে হোয়াইট, সেটাই আস্তে আস্তে তো 50 জনে ঠেকেছে 1000 পিছু, সেটা আরও বাকিরা বাড়িয়ে ওই যে অন্যরা এখন টিকিয়ে রেখেছে, হিসপানিক উইমেন, ব্ল্যাক উইমেন টিকিয়ে রেখেছে। তো আলটিমেটলি কী হবে, যারা দেশটা গিয়েছিল প্রথমে আমেরিকার ওই যে গোল্ড রাশ আপনারা জানেন, যারা গিয়েছিল ব্রিটেন থেকে, তাই না, আদি তারাই সেখানে সংখ্যালঘু হয়ে গেছে, আগামীতে শূন্য হয়ে যাবে। চিন্তা তো হয় না? প্রকৃতির লীলা। যত শিক্ষা, যত বিজ্ঞান, তথাকথিত শিক্ষার কথা বলছি, ইহুদি নারীদের মধ্যে কিন্তু রিপ্লেসমেন্ট লেভেল ঠিকঠাক আছে। তাদের 2.1 তো বটেই, গড় 3-এর কাছাকাছি বা 3-এরও বেশি। ওরা কি শিক্ষিত নয় ইহুদি নারীরা? কিন্তু ওরা যে জায়নিস্টরা তাদেরকে যে শিক্ষাটা দিয়েছে, তারা কিন্তু ওই জায়গাটা কিন্তু ঠিকঠাক দিয়েছে। আর অন্য দেশে, অন্য জায়গায়, অন্য সম্প্রদায় শূন্য। যত শিক্ষা, যত আধুনিকতা, যত কোট আনকোট বিজ্ঞান, সেখানে তত বেশি করে জনসংখ্যা কমেছে এবং নেগেটিভ গ্রোথের দিকে গেছে। নারীরা শিক্ষিতা হয়েছেন ঠিক আছে, আধুনিকা হয়েছেন ঠিক আছে, অবশ্যই ব্যক্তিগত অ্যাচিভমেন্ট সেগুলো, কিন্তু সমাজের তো প্রভাব তার পড়বে না? সব দিকেরই দুটো দিক আছে, সেটাই আমি আপনাদের সামনে আনছি। আমি কিন্তু কোনো পক্ষে বিপক্ষে বলছি না। আই এম জাস্ট কোটিং দ্য রিয়ালিটি, আই এম জাস্ট প্লেসিং দ্য রিয়ালিটি বিফোর ইউর আইজ, জাস্ট অল। এই যেমন ধরুন অ্যাচিভমেন্টের কথা যদি বলি, এই যে এই মুহূর্তে হোলবার্গ প্রাইজ বিজয়িনী গায়ত্রী চক্রবর্তী স্পিভাকের কথা আপনারা জানেন, আমি আগের ভিডিওতে বলেছি। জানেন তো যে অ্যাচিভ করেছেন তিনি, নারীবাদী, ফেমিনিস্ট, মার্কসিস্ট, তিনি অনেক বইপত্র লিখেছেন, রিসার্চ করেছেন, কোনো সন্দেহ নেই। ব্যক্তিগত দিক থেকে মাইলস্টোন এবং হোলবার্গ প্রাইজ একটা প্রাপক, সম্মানের ব্যাপার, কোনো সন্দেহ নেই। ব্যক্তিগত ক্ষেত্রে তিনি নিজেকে প্রতিষ্ঠা করেছেন, মেধাবী নারী হিসেবে প্রতিষ্ঠা করেছেন। মেধা তো ছিলই, হ্যাঁ অবশ্যই ইহুদিদের সংস্পর্শে স্পিভাক তার হাজব্যান্ড তার সুযোগ সুবিধে করে, আমি আগের ভিডিওতে বলেছি, শুধু মেধা থাকলে হয় না, রেকমেন্ডেশন ছাড়া এসব পুরস্কার পাওয়া যায় না, পরিষ্কার কথা। প্রভুদের মনের মতো হতে হয়, ন্যারেটিভটা সেভাবে লিখতে হয় বা সেভাবে বলতে হয়। ভ্যাকসিনের বিরোধিতা করলে, করোনা প্যান্ডেমিকের বিরোধিতা করলে কি এসব প্রাইজ তিনি পেতেন? অমর্ত্য সেনও করেননি, ইনিও করেননি, এটা আগের ভিডিওতে বলেছি, এটা খুব স্বাভাবিক। কিন্তু এই যে তার ব্যক্তিগত অ্যাচিভমেন্ট, তিনি এত রিসার্চ করলেন, এত বিশ্ববিদ্যালয়ে পড়ালেন, তার সন্তান কি? শূন্য। বিবাহ করেছেন, 2টো বিবাহ তো করেইছেন, যা আমাদের কাছে তথ্য আছে, কিন্তু সন্তান নেই, শূন্য। তাহলে তার এই অ্যাচিভমেন্ট কী হলো? তার পক্ষে নির্ধারিত, তিনি কেন নেননি? ব্যক্তিগত ব্যাপার, তিনি মনে করেছেন নেননি, এতে নিলে তার ক্যারিয়ার হ্যাম্পার হবে, তার এই যে এতটা উচ্চতায় তিনি পৌঁছেছেন সেটা তিনি পৌঁছতে পারতেন না হয়তো। সন্তান প্রতিপালনে অনেকটা সময় চলে যায় এবং অনেক ক্যারিয়ারিস্ট নারীকে আমরা দেখেছি যে তারা ক্যারিয়ারে আটকে যাবে বলে, সমস্যা হবে বলে, কর্পোরেট ল্যাডারে তারা উঠতে পারবেন না বলে তারা মা হতে চাননি। এরকম উদাহরণও বহু আছে। আবার কিছু উদাহরণও আছে যারা মা হওয়ার জন্য চাকরি ছেড়েও দিয়েছেন। তো সেটা কম। আধুনিকতার ক্ষেত্রে আমরা উল্টো এটাই বেশি দেখি, অর্থাৎ ল্যাডারে আমরা পিছিয়ে পড়ব, স্বাভাবিক, এটা একদম বাস্তব ঘটনা, স্বাভাবিক।
সন্তানের লালন পালন থেকে শুরু করে তো আপনার ক্যারিয়ার, তো আপনি যদি কর্পোরেট ক্ষেত্রে থাকেন বা আপনি উচ্চাকাঙ্ক্ষী যদি হন, ইফ ইউ আর অ্যাম্বিশিয়াস, সেটা তো বাধাপ্রাপ্ত হবেই, এটা স্বাভাবিক। ঠিক আছে, তো উনি অ্যাচিভ করেছেন, সন্দেহ নেই, ব্যক্তিগতভাবে একটা গ্রেট অ্যাচিভমেন্ট, ও হলবার্গ প্রাইজ পেয়েছেন। কিন্তু সামাজিক ক্ষেত্রে মানে যদি আমরা এই যে জায়গাটা ভাবছি, ভাবুন ওনার মতো যদি সব নারী হয়ে যায়, দারুণ বিদুষী হলেন, দারুণ বিদুষী, দারুণ বিদুষী, হলবার্গ না হোক, বুকার পেলেন কেউ, অমুক পেলেন তমুক পেলেন, দারুণ দারুণ নারীবাদী হোক, দারুণ সফল বিজ্ঞানী হলেন, মহাকাশ বিজ্ঞানী হলেন, ডাক্তার হলেন, ফেমিনিস্ট হলেন, সব হলেন। নারীদের 50% যদি ওরকমই হয়ে গেল, তাহলে কি হবে? ডেমোগ্রাফি ওই যে আমেরিকায় যা হচ্ছে, কি বুঝলেন? তাহলে কি, অর্থাৎ ব্যক্তিগত মাইলস্টোন হতেই পারে, কিন্তু সেটাকে ধরে রাখার জন্য আপনার জনগোষ্ঠীটাই গায়েব হয়ে যাবে। কি করবেন তখন? এটাই প্রকৃতির লীলা। আপনি ওদিকে অ্যাচিভ করলে এদিকে আপনার চলে যাবে, মানে দুটো দিক করা খুব মুশকিল। হ্যাঁ, করা যে যায় না তা নয়, কিন্তু টপ লেভেলে করা যায় না, একটা ব্যালেন্স করতে হয়। মানে আপনি সেটা ইহুদি নারীরা করছেন, পেশার সঙ্গে সংসার করছেন, এরকম আছেন, করেন না তা নয়, সফল আছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আরও বেশি, আরও অ্যাম্বিশিয়াস যদি আপনি হন, একদম যাকে বলে আগুন খাওয়া অ্যাম্বিশিয়াস, কোনোভাবেই আপনি আপোষ করবেন না, সেরকম নারী যদি হন, পুরুষও তো হতে পারে, অনেক পুরুষও এরকম দায়িত্ব, যাই হোক অনেক বিষয়। কিন্তু এখানে মা হওয়ার ইচ্ছেটা বিশেষ করে ওই প্রথম বিশ্বের নারীদের ক্ষেত্রে, নারীদেরই কিন্তু একটা বড় ভূমিকা আছে, সেক্ষেত্রে পুরুষের ভূমিকা অবশ্যই থাকে, কিন্তু নারীদের স্বাধীনতা আমাদের দেশের তুলনায় অবশ্যই সেখানে অনেক বেশি। অর্থাৎ সেখানে আমরা ধরে নিতেই পারি যে এমন গায়ত্রী চক্রবর্তী স্পিভাক, উনি মা হতে চেয়েছেন, কেউ হতে দেননি, কেউ বাধা দিয়েছেন, এমন কি ঘটনা হতে পারে? মনে হয় না। উনি চাননি, ইটস হার চয়েস, চাইল্ডলেস বাই চয়েস। তো সেই ঘটনাটা বাড়ছে, আর বাড়লে ব্যক্তিগত অ্যাচিভমেন্ট অব্যাহত থাকবে, আরও বাড়বে, ঠিক আছে, কিন্তু এই 2.1 যেটা জনগোষ্ঠীর টিকে থাকার যে একটা এস্টাবলিশড পরিসংখ্যান, সেটা চলে যাবে। তো আমেরিকা এই কারণেই নড়ে চড়ে বসেছে, ডোনাল্ড ট্রাম্প নড়ে চড়ে বসেছেন। টিকে থাকতে হবে না, আফটার অল টিকে থাকতে হবে। তো যাই হোক, এবারে আসছি আরও একটি গুরুত্বপূর্ণ অংশে, খবরে। রবার্ট এফ কেনেডি জুনিয়র, প্রেজেন্ট হেলথ সেক্রেটারি অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তিনি বার্ড ফ্লু নিয়ে কী বলছেন, খুব ইন্টারেস্টিং। তিনি বলছেন বার্ড ফ্লুকে মোকাবিলা করার কোনো দরকার নেই। ওই যে মুরগি, মানে হাঁস মুরগি সব মারা হচ্ছে, আপনি জানেন আমেরিকার বিভিন্ন জায়গায় এরকম খবর আমরা দেখতে পাচ্ছি, মিডিয়া ছড়াচ্ছে। আমাদের দেশেও বিভিন্ন রাজ্যে বার্ড ফ্লু আগেও এসেছে, আবার ছড়াচ্ছে। সেটা বার্ড ফ্লুর ক্ষেত্রে নিয়ম কি বলুন তো, শুনে রাখুন। যারা পোলট্রি চালান তাদের ক্ষেত্রে বলছি, সতর্ক থাকুন। কি, ধরুন কিছুদিন পরেই এবার এই ডেঙ্গুর ব্যাপারটা মোটামুটি মিটে গেলেই আগে ডেঙ্গু ভ্যাকসিনটা দেবে, তো তারপর বার্ড ফ্লুর গল্পটা, বার্ড ফ্লুটা থাকবে। এখন আগে প্যানিকটা বাড়াতে হবে, অনেক মুরগি টুরগি মারতে হবে, কারণ ওই যে কর্পোরেট মিট, ল্যাব মিট এসব আসছে লাইনে, হ্যাঁ, দুধ তো বটেই, হ্যাঁ, তো এগুলো করতে হবে, তো ওটা থাকবে। তো কী পলিসি, ধরুন আপনার পোলট্রিতে, ধরুন আপনার 10,000 মুরগি আছে, আপনি ব্রয়লার মুরগি রাখেন বা যাই হোক আপনি মুরগি চাষ করেন, 10,000 আছে, একটার মধ্যে বার্ড ফ্লু পাওয়া গেল, ওরা টেস্ট করে দেখলো একটাতে পাওয়া গেছে, তা একটা কি মারবে? না না না, নিয়ম হচ্ছে পুরো 10,000কে মেরে দাও, কারণ ওই যে ছড়িয়েছে তো বোঝা যাচ্ছে না, অ্যাসিমটোমেটিক, তাই মেরে দাও, কালিং করো, এটাই পলিসি। আমেরিকাতে এই পলিসি ফলো করা হচ্ছে। তো এরকমও ঘটনা ঘটেছে, ধরুন কোনো ফার্মে এরকম 20,000 25,000 বড় বড় যেসব ফার্ম আছে, সেখানে একটি বা দুটির মধ্যে পাওয়া গেছে এবং পুরোটাকেই কাল করতে হয়েছে। তো এর বিরোধিতা করছেন রবার্ট এফ কেনেডি জুনিয়র। তিনি বলছেন যে না, কালিংয়ের দরকার নেই, লেট বার্ড ফ্লু, যদি আপনারা মনে করেন হ্যাঁ বার্ড ফ্লু ঠিক একটা রোগ, পাখিদের রোগ, আগেও ফ্লু ছিল, নতুন কিছু নয়, লেট ইট রান ইটস ফুল কোর্স, হতে দিন, কটা মুরগি মরে মরুক, কটা হাঁস মরে মরুক, যেগুলো বেঁচে থাকবে
সেগুলোই তো ইমিউনিটি ডেভেলপ করবে এবং তারা সেগুলোকে ব্রিড করুন। যুক্তি আছে? যুক্তি আছে। অর্থাৎ এটা প্রাকৃতিক পন্থা। আগেও দেখবেন যখন এসব কিছু ছিল না, ছিল কি এসব ফার্মা কোম্পানি, জায়নিস শক্তি, ভৌ এভাবেই কিন্তু ন্যাচারাল সিলেকশন হয়েছে, প্রজাতির মধ্যে হয়েছে, গাছের মধ্যে হয়েছে, মানুষের মধ্যে হয়েছে এবং শক্তিশালী মানুষ, স্ট্রং ইমিউন সিস্টেম যুক্ত মানুষ সন্তানের জন্ম হয়েছে সমগ্র বিশ্ব জুড়ে। হার্ড ইমিউনিটি শব্দটা নিয়ে আমি আলোচনা করেছি দ্বিতীয় খণ্ডে, কিভাবে হার্ড ইমিউনিটি ডেভেলপ করে এবং করোনার ভাইরাসের ক্ষেত্রে যখন তখন অনেক স্বাধীনচেতা বিজ্ঞানী কিন্তু হার্ড ইমিউনিটির কথাই বলেছিলেন এবং আমিও আমার যে মেধা পর্যবেক্ষণ তাকে সমর্থন জানিয়েছিলাম। অর্থাৎ ইনফেকশন এসব তো ফ্লু, নিয়মই হচ্ছে যে রোগ যত কম বিপজ্জনক তত বেশি ছড়ায়, বেশি ছড়ালে ইনফেকশন স্প্রেড যার এবিলিটি বেশি সেটা কখনোই ডেঞ্জারাস রোগ হতে পারে না, লিথাল হয় না, এটা প্রকৃতির নিয়ম। এই সর্দি কাশি খুব সংক্রামক রোগ, তাই তো, ছোঁয়াচে হয়ে যায়, কিন্তু এটা লিথাল নয়, ডেডলি নয়। ওরা ভয়ঙ্কর প্যানিকবাজি করে করোনা ফ্লুকে, একটা মিজলি ফ্লুকে ভয়ঙ্কর বানিয়ে দিয়েছে, কিন্তু বাস্তবে তা নয়। অর্থাৎ এরকম হতে 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 মানুষের শরীরে অ্যান্টিবডি তৈরি হবে, হতে হতে ইমিউন সিস্টেম স্ট্রং হয়ে যাবে এবং তারপরে দেখা যাবে প্রথম দিকে কিছু কিছু মানুষের মধ্যে যা সামান্য সমস্যা বা কোমরবিডিটির কারণে সমস্যা দেখা দিয়েছিল, পরে সেটাও থাকবে না, কারণ হার্ড ইমিউনিটি ডেভেলপ করেছে। হ্যাঁ, এটা নিয়ে বিস্তারিত অমৃতস্ব পত্র দ্বিতীয় খণ্ডে লিখেছে এবং এই ক্ষেত্রে ইয়ং পপুলেশনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং যে আমাদের মতো দেশে, তৃতীয় বিশ্বের এই দেশে, বাংলাদেশও তো বটেই, এই দেশগুলোতে ইয়ং পপুলেশনের সংখ্যা, অর্থাৎ 18 থেকে 30 এরকম বয়সের বা আরও যদি আমরা বলি 15-16 থেকে 25 এই রকম বয়সের যে এজ গ্রুপ, সংখ্যাটা অনেক বেশি আমেরিকার তুলনায়। তো আমাদের দেশে হার্ড ইমিউনিটির সুযোগ অনেক বেশি ছিল, কিন্তু ওরা হতে দিল না। ব্যবসাটা হবে না, প্যানিকবাজিটা হবে না, ভৌটা গুঁজে দেওয়া যাবে না, কারণ লকডাউন না করলে করোনা কিছু টেরই পাওয়া যেত না আগে। হ্যাঁ, তো সেই পলিসির কথা এখানে প্রকারান্তরে বলেছেন কেনেডি। অর্থাৎ বার্ড ফ্লু যদি হয়ে থাকে, আপনারা মনে করছেন পাখি মরছে, মরতে দিন। কোনো ফার্মে হয়তো 5,000 মুরগি আছে, 5,000-এর মধ্যে দেখা গেল 4,000ই মরে গেল, কিন্তু 1,000 টিকে গেল। তাদের হলো, কিন্তু তারা টিকে গেল, মানে বেঁচে গেল। অর্থাৎ তাদের শরীরে তারা ইমিউন সিস্টেমকে তৈরি করে নিল এবং তারা অ্যান্টিবডি তৈরি করতে পারলো এবং তারা সফল হলো বেঁচে থাকতে। তো সেই 1,000 মুরগিকে আপনারা ব্রিড করুন, তারাই সুপার চিকেন হবে। সুপার করেন, এই যে তথাকথিত ফ্লু, সেখান থেকে তারা নিজেদেরকে প্রোটেক্ট করতে পেরেছে। যুক্তি, আমি এটাকে সমর্থন করি। আমি এটার মধ্যে প্রাকৃতিক যুক্তিটাই খুঁজে পেয়েছি। এই জন্য যথারীতি আই এম ভেরি মাচ জুবিলেটেড। কিন্তু তিনি এটা করতে চাইছেন বলেই কিন্তু আমেরিকায় কি সেটা করা যাচ্ছে না, আসছে। তিনি আরও বলেছেন যে এই বিষয়টি ফার্মের যে মালিক তার উপর ছেড়ে দেওয়া উচিত। তিনি কি করবেন, জবরদস্তি করা উচিত নয়, প্রশ্নই নেই কালিং করা হবে কি হবে না, ইটস হিজ ডিসিশন। শুধু তাই নয়, আরেকটা খবর আপনাদের বলে দিই, এই যে MMR, ওখানে তো এখনও ভ্যাকসিন আছে। এই ভ্যাকসিনের ব্যাপারেও তিনি কিন্তু পরিষ্কার বলেছেন, কাউকে জোর করা যাবে না, না নিতেই তিনি সাজেস্ট করছেন। তবু যদি কেউ নিতে চায় নিন, উল্টো কেস আর কি, না নিতেই বলছেন, কেউ নিতে চাইলে নিন, এরকম আর কি, আটকাতে পারবো মানে, কিন্তু না নেওয়াই ভালো। একই রকমভাবে তিনি বার্ড ফ্লুর ক্ষেত্রেও বলছেন যে এটাই উপযুক্ত পন্থা। লেট দ্য ডিজিজ রান ইটস কোর্স and let the super chickens appear and breed them for the future. Acceptable logic to me, quite acceptable. আচ্ছা, কিন্তু এতে করে দালাল বিজ্ঞানীরা কি মেনে নিচ্ছেন? একে তো তারা
ফান্ড কার্টে ভুগছেন, 12 বিলিয়ন ডিভোগ করা হয়েছে, আর টাকা পয়সা দেবে না। ইনফেকশাস ডিজিজের পেছনে, বার্ড ফ্লুর পেছনে আর কোনো খরচা নেই, উল্টে বিজ্ঞানী ছাঁটাই হবে। তো তারা রুখে দাঁড়িয়ে বলছেন না না, এটা হতে দেওয়া যায় না। কি এতে করে নাকি ফার্মের মালিকরা ক্ষতিগ্রস্ত হবে, এক ফার্ম থেকে আরেক ফার্মে ছড়াবে, মেরে দিলে ছড়াবে না। এটা যুক্তি এরকমই, মেরে দিলে ছড়াবে না, না মারলে ছড়াবে। কিন্তু বাস্তবে কি তাই? ওরা আগাম মেরে দিয়ে প্যানিকটাকে বজায় রাখতে চাইছে। পাশাপাশি ওই যে আমেরিকা, তো ওখানে কর্পোরেট মিট ইতিমধ্যেই আপনারা জানেন ভালো রকম জনপ্রিয়, মলে পাওয়া যায়, আমাদের দেশেও পাওয়া যাচ্ছে, কিন্তু এতটা জনপ্রিয় এখনও হয়নি ফ্রোজেন মিট। গ্রীষ্মপ্রধান দেশ আমাদের, তো আমেরিকা ভদ্রলোকের দেশ, অনেক আগেই হয়ে গেছে। এখন ভদ্রলোকেরা অবশ্য রিভার্স গিয়ার দিয়েছে উপলব্ধি থেকে, কুডোজ টু দ্যাম। তো তাই ওখানে মেরে দেওয়াটা, এবং আমাদের দেশেও তাই করা হবে, অর্থাৎ মেরে দাও, এই যুক্তিতে যে ছড়াবে না। ছড়ালে কী হবে? অন্য ফার্মের, সব ফার্মের যারা মালিক, চাষি, মুরগি চাষি, হাঁস চাষি, পোলট্রি চাষি, তারা ক্ষতিগ্রস্ত হবেন, পথে বসবেন। কি মানবিকতা না, কি যুক্তি, দারুণ মানবিকতা। এবার আরেকটা মজার যুক্তি কি, ওরাই বলে, ওদের বিজ্ঞানী বলে যে এই মুরগিকে, বার্ড ফ্লু আক্রান্ত মুরগি, তার বার্ড ফ্লু থাকলেও তার মাংস যদি 70 ডিগ্রি সেলসিয়াসে ফোটানো যায়, যেটা আমরা তো খাই, আমাদের রান্না যেভাবে আমরা রান্না করি, মাংস যেভাবে রান্না করি, আমাদের 70 ডিগ্রি সেলসিয়াস আরামসে অতিক্রম করে চলে যায়, 100 ডিগ্রি হয়ে যায়, তাই তো? আমরা সেটা জানি, কারণ আমাদের রান্নাটা সেরকম। আমরা তো আর ওই হাফ বেক কিছু খাই না, রসিয়ে কষিয়ে খাই, মুরগি হোক আর পাঁঠাই হোক। তাহলে তো 70 ডিগ্রি সেলসিয়াস ওখানেও করতে পারে, ওখানেও অনেকেই তাই করে। তাহলে যখন একটা বার্ড ফ্লুর ভাইরাস, ওদের বিজ্ঞানী বলছে যে 70 ডিগ্রিতে মরে যায়, থাকে না, তাহলে আবার কি ভাই, ভয় কিসের? তাহলে মানুষের মধ্যে ছড়াবে এই যে আতঙ্ক, গরু সব কিছু স্তন্যপায়ের মধ্যে ছড়াবে, ওই যে গরু ছাগল সবকে মেরে দিয়ে ওরা প্ল্যান্ট মিট বানাবে, ওরা ল্যাব মিট বানাবে, সেটা খেতে হবে। আর গরু ছাগলের প্রতি মানে ওই যে সব হিউম্যানিটি আসছে, ওগুলো নিয়ে পেটা। এবং আপনারা এখন ফেসবুক পেজে গেলেই দেখতে পাবেন ওই ভেগান পেজগুলোকে কিভাবে প্রমোট করছে ওরা, কিভাবে এনকারেজ করছে। ডজন ডজন, হাজার হাজার, লক্ষ লক্ষ সব আমি দেখতে পাচ্ছি ওই ভেগান পেজ, বি ভেগান, বি ভেগান, উই আর ভেগান। কেন? পেছনে ওটাই, পেটাকে ওরাই তৈরি করেছিল। ওই যে পিপল ফর এথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিমালস, প্রকৃতি থেকে দূরে সরিয়ে নিয়ে গিয়ে প্রাকৃতিক খাদ্যকে আমাদের কাছ থেকে নিয়ে গিয়ে কেড়ে নিয়ে ল্যাব মিট, কর্পোরেট ফ্রোজেন মিট, বা ওই যে কালচার্ড মিট, সব ওরা আমাদের খাওয়াবে। টোটাল কন্ট্রোল, ফুড কন্ট্রোলটা ওরা নিজেদের হাতে নিয়ে যাবে, এই উদ্দেশ্যেই করা হয়েছিল। এটা হচ্ছে এখনও। তাহলে ও এত মুরগি মারা হচ্ছে কেন? ওরাই তো বলছে যে 70 ডিগ্রিতে রান্না করলে কোনো বিপদ নেই, খাবারগুলো নষ্ট করা হচ্ছে। তো যদিও ব্যক্তিগতভাবে আমি ব্রয়লার মুরগির শৌখিন নই, ঠিক আছে, কিন্তু ল্যাব মিটের তুলনায়, প্রিজার্ভ করে রাখা কর্পোরেট ফ্রোজেন মিটের তুলনায় তো বেটার রে ভাই। মানে যে কোনো খাবারই দেখবেন, যত আস্তে আস্তে আমরা যাব কর্পোরেটের উপর, যত বেশি নির্ভর করব, তত বেশি করে বিষাক্ত হবে। যেটা আমেরিকায় হয়েছে, কেনেডি বারবার বলছেন, বিগ ফুড বিগ ফার্মা, বিগ ফুড বিগ ফার্মা, ম্যাকডোনাল্ডের নাম বলেছেন। অর্থাৎ খুব সিম্পল, আমি খুব সহজ করে বলি, আপনার পাশের বাড়ির ছেলেটি যে পোলট্রি করে ব্রয়লার মুরগি পালন করছে, সে নিশ্চয়ই, সে তো আর প্রাকৃতিক পন্থায় ব্রয়লার মুরগি বৃদ্ধি হচ্ছে না, সে তো সেখানে অ্যান্টিবায়োটিক তাদেরকে দিচ্ছে, তাড়াতাড়ি বৃদ্ধির জন্য দিচ্ছে। সেটা অবশ্যই মাংসে থাকে। ওই জন্যই বারবার বলি, ব্রয়লার মুরগি কম খান, পারলে ছেড়ে দিন, কম খান, সেটা ভিন্ন প্রশ্ন। কিন্তু ওই যে মাংসটি, যে ছেলেটি মুরগি চাষ করছে, তা হয়তো 500 মুরগি আছে, 200 মুরগি আছে, বা 600 মুরগি, যাই হোক,
সেই তুলনায় ম্যাকডোনাল্ডের যে চিকেন সেটা তো আরও বিষাক্ত। সেখানে বাড়তি হিসেবে আছে প্রিজারভেটিভ আর অন্যান্য কত রকমের কেমিক্যাল। বোঝাতে পেরেছি? একটা স্টেপ যত করে আপনি এগোবেন আধুনিকতার দিকে, তত বেশি বিষের দিকে আপনি যাবেন। যত আধুনিকতা তত বিষ। এই যেমন ধরুন প্রথম স্টেপটা কী ছিল? আপনি যখন প্রাকৃতিকভাবে দেশি মুরগি, যেটা আমাদের ফাউল বলি আমরা, বা বন মুরগি বলি, বা যেটা আমরা হেন বলি, ছোটোবেলায় তো আমরা এসবই খেতাম। প্রতিদিন মাংস খাওয়ার দরকার ছিল না, খাওয়া ঠিকও নয়, একদমই খাবেন না। এখন যেমন প্রত্যেকেরই বাড়িতে বাচ্চা থাকলে চিকেন, একটু চিকেন না, আমার ছেলেটা চিকেন না হলে চলে না, সস্তা চিকেন, খুব মারাত্মক, ভেতরে অ্যান্টিবায়োটিক জমাচ্ছেন আপনি। সামান্য রোগের ক্ষেত্রে পরবর্তীতে কিন্তু প্রতিরোধ ব্যবস্থা, ইমিউনিটি কাজ করবে না। বিওয়্যার অফ দিস। খান, কম খান। বাচ্চা কাচ্চাকে তো প্রতিদিন অনেকে চিকেন দেন আদর করে, আহা চিকেন এনেছি তোর জন্য। তো যাই হোক, এই যে তাহলে আমরা প্রথমে কি দেশি মুরগি খেতাম, দেশি হাঁস খেতাম। অনেকে হাঁস খান না, মুরগি খেতেন, বা অনেকে শুধু পাঁঠাই খেতেন বা খাসিই খেতেন। তো সেই দেশি মুরগি থেকে আপনি যখন একটা স্টেপ আধুনিক হলেন, কি আপনি ফার্মে কৃত্রিম প্রজননের মতো, কৃত্রিম প্রজনন, দেশি মুরগির যে প্রজনন হয় ওটা প্রাকৃতিকভাবে হয় এবং বৃদ্ধিটাও প্রাকৃতিকভাবে, ওই জন্য সময় লাগে। দেখবেন একটা দেশি মুরগি বড় হতে কত মাস সময় লাগে, খাদ্যের যোগ্য হতে, মাংসের যোগ্য হতে। সেই তুলনায় একটা পোলট্রি মুরগি, তাদের ডিম থেকে শুরু করে ইনকিউবেশন পিরিয়ড থেকে শুরু করে যেভাবে তাদের সুপারভাইজ করা হয় এবং যেভাবে তাদেরকে রিয়ার করা হয়, সেটা অনেক কম সময়ে, হয়তো কম সময়ে তারা বড় হয়, কয়েক সপ্তাহের মধ্যে। সেটা তো অবশ্যই আর্টিফিশিয়াল, ব্রিডিং আর্টিফিশিয়াল, ফুড আর্টিফিশিয়াল। তাহলে একটা স্টেপ আপনি গেলেন মানে খাদ্যটা কিন্তু বিষাক্ত হয়ে গেল। ওটা একটা স্টেপ আপনি গেছেন, আমরা মেনেছি। ছোটোবেলায় এগুলো পাওয়াই যেত না, আমরা ছোটোবেলায় ব্রয়লার মুরগি দেখিনি। কিন্তু এবার থেকে যখন আপনি আরও একটা স্টেপে গেলেন, কোথায় গেলেন? ফ্রোজেন মিট। অর্থাৎ স্ট্যাচুতে এ বিষয়ে লিখেছি, আপনারা অনেকে পড়েছেন। ফ্রোজেন মিটে গেলেন, কর্পোরেট সেলফে প্রিজারভেটিভ দেওয়া ফ্রোজেন মিট দিনের পর দিন ধরে আছে। আপনি যেটা এখন কিনছেন, দেখা গেল 1 মাস আগে সেটা বা 2 মাস আগে সেটাকে প্যাকেজ করা হয়েছে। এক্সপায়ারি ডেট ওরা লিখে দেবে, কোনো সমস্যা নেই, বা প্রোডাক্টটাকে তো বিক্রি হতে হবে। দিয়ে দিল 6 মাস, গুড। আফটার 6 মান্থস প্যাকেজিং করা 6 মাস পর্যন্ত ভালো, বা আপনি নিয়ে নিলেন, লেখা আছে 6 মাস অবধি ভালো, সবেমাত্র তো 4 মাস হয়েছে, কোনো সমস্যা নেই। কিন্তু এই যে ওটা 4 মাস বা 5 মাস বা 6 মাস বা 1 মাস, যত মাসই ওরা লিখুক, ওটা যে আছে টিকে, কিভাবে আছে প্রশ্ন করবেন না? এটা নর্মাল নয়। শুধু কি মানে বরফে রেখে দিলেই হবে, আর কিছু ওরা দেয় না? প্রিজারভেটিভ কিচ্ছু দেয় না? কী ভেবেছেন? ও তো সোজা। তাহলে ওটা আরেকটা স্টেপ গেলেন মানে বিষ হয়ে গেল, আরও বিষ হয়ে গেল, ডবল বিষ হয়ে গেল। এবার আরও একটা স্টেপে যান, কি? ল্যাব মিট, কালচার্ড মিট। এ নিয়ে আমি ভিন্ন ভিডিও আছে আমার ইউটিউবে। তাহলে আপনি যত আধুনিকতার দিকে যাবেন, এটা ওষুধই হোক আর খাদ্যই হোক, তত বেশি করে বিষটা বাড়বে। কারণ ক্যাপিটালিজম, কারণ মুনাফা, কারণ এক্সপ্লয়টেশন। ওরা আরও বেশি করে টোটাল কন্ট্রোল কায়েম করতে চাইবে। তো কীরকম দেখুন, আপনি যখন ধরুন কোনো একটা জেলাতে এরকম 1000 বা 2000 বা 5000 ফার্মার আছে, আমি 5000ই ধরলাম একটা জেলাতে, যারা পোলট্রির আছে, যারা ব্রয়লার মুরগি পালন করেন, তারা স্বনিযুক্ত। এরা কি খুব কোটিপতি? সবাই না, বিলিয়নেয়ার প্রশ্নই আসে না। সচ্ছল হতে পারেন অবশ্যই, কেউ কোটিতে হতেই পারে, যদি আরও বেশি ফ্লক থাকে, হতে পারে, কিন্তু ওই পর্যন্তই। তাও ইয়ারলি, মাসে কোটি ইনকাম হয় এরকম পোলট্রি ফার্ম সাধারণ যুবক, মধ্যবিত্ত, নিম্নবিত্তদের মধ্যে নেই।
স্বনিযুক্তি। কিন্তু এটা কি বড় স্কেলে হচ্ছে? হচ্ছে না। তাহলে বড় স্কেলে কখন হবে? যখন বিলিয়নে চলে যাবে। এক এক করে পরের স্টেপে যেতে হবে কি, অর্থাৎ এইগুলোকে বন্ধ করে দিয়ে যদি টোটাল ব্যাপারটা কর্পোরেটের হাতে কোনো বিগ প্লেয়ারের হাতে চলে গেল এবং যারা ফ্রোজেন মিটটাকেই ম্যান্ডেটরি করে দিল কৌশলে, যেমন দেখবেন নুন, আগেকার নুনটা পাওয়াই যায় না, নিষিদ্ধ করা হয়েছে। ছোটোবেলায় আমরা যে নুন খেতাম, এখন দেখবেন বস্তার নুন পাওয়াই যাবে না। 1997 সালে সেটাকে বেআইনি ঘোষণা করা হয়েছে, যাতে আপনি টাটার লবণ, আয়োডাইজ লবণ, ফর্টিফাইড সল্ট কিনতে বাধ্য হন। এ নিয়ে ভিন্ন ভিডিও আছে, অবশ্যই শুনবেন। ব্যাপারটা এইরকম। তো এরা বিভিন্ন বিধি এনে, বার্ড ফ্লু এনে করে এইগুলোকে শেষ করে দিয়ে যখন বড় প্লেয়ারের হাতে পুরোটা চলে যাবে, আদানি আম্বানিদের হাতে, তখন কি হবে? বিলিয়নের প্রফিট হয়ে যাবে। তখন এসব আর প্রেশার থাকবে না, পুরো মাংসটা ওরা দেবে। বোঝাতে পেরেছি? তারপরে তো আরও ব্যাপার, ওই ল্যাব মিট যদি চলে আসে, তখন সোললি একজন, হয়তো একজনই, দুজন বড়জোর, তারাই গোটা বিশ্বকে নিয়ন্ত্রণ করবে। অর্থাৎ দেশ থেকে হয়ে গেল বিশ্ব। কারণ ওই প্রযুক্তি তো আপনি নিতে পারবেন না। কারণ আপনাকে আধুনিকতার নাম করে আপনাকে এমন প্রযুক্তি ওরা আপনার সামনে এনে দেবে, তাতে করে বোঝাবে যে আপনার দারুণ হচ্ছে, আপনি দারুণ সুস্থ হবেন, আপনি দারুণ স্মার্ট হবেন, এসব বোঝানো হবে। তো এটা সাধারণের আওতার বাইরে চলে যাবে। এই যেমন ধরুন, যে পদ্ধতিতে এখন মুরগি চাষ হয়, পোলট্রি মুরগি করা যাচ্ছে বলেই তো, আয়ত্তের মধ্যে আছে বলেই তো যুব সমাজ করছে, তারা উপার্জন করে খাচ্ছে, পারছে তো। এবার এটাকেই যদি বলা হয় যে না, এটা চলবে না, বার্ড ফ্লু ছড়াচ্ছে এসব মুরগির মাধ্যমে, আমরা স্যানিটাইজ ফ্রোজেন মিট বিক্রি করব, বিশেষভাবে স্যানিটাইজ করতে হবে, তারপরে সেটাকে প্যাকেজড করতে হবে, প্রিজার্ভ করতে হবে মানুষের স্বাস্থ্যের কথা ভেবে। এটা যদি আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় এবং দালাল বিজ্ঞানী রাজনৈতিক নেতাদেরকে পকেটে পুরে, এবং অবশ্যই সরকারকে হাইজ্যাক করে, যেমন করে করোনাকালে করা হয়েছিল, তখন কি হবে? ওই প্রযুক্তি সাধারণ যুবক নিতে পারবে? আমরা এইভাবে স্যানিটাইজ করছি, একটা বিশাল বড় মেশিনের মধ্য দিয়ে নাকি মাংস যাচ্ছে, নিন, কি বুঝলেন? সেটা স্যানিটাইজ হচ্ছে, রোবোটিক্স দিয়ে দেখিয়ে দিল এই যে স্যানিটাইজ হচ্ছে। লোকে বলে, বাবা, রোবট স্যানিটাইজ করছে মুরগির মাংস, কি হবে না? দারুণ ব্যাপার, এটা সারা বিশ্বাস করবে। তাহলে টেকনোলজিটা চলে গেল কর্পোরেটের হাতে। সাধারণ করে যারা মুরগি প্রতিপালন করে খাচ্ছে তারা পারবে না। টেকনোলজি মানেই এক্সপ্লয়টেশন। আসলে একটা সময় ছিল, চাকা আবিষ্কার ছিল সাধারণ মানুষের জন্য, ওর পেটেন্ট নিয়েছিল, জানেন? চাকা আবিষ্কার কে করেছিল, তার পেটেন্ট আছে? নেই। আগুন বানানো, দাবানল থেকে অনুপ্রাণিত হয়ে আগুন তৈরি করার যে প্রযুক্তি, তার কোনো পেটেন্ট আছে? ওগুলো মানুষের সবার মঙ্গলের জন্য প্রাকৃতিক প্রযুক্তি ছিল। তো এগুলো কৃত্রিম প্রযুক্তি, প্রকৃতি থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার প্রযুক্তি, টুল অফ এক্সপ্লয়টেশন, নাথিং এলস। তাকে স্মার্টনেস অ্যাড করা হয় যাতে করে এক্সপ্লয়েট করতে সুবিধে হয়, ব্রেন ওয়াশ করতে সুবিধে হয়, স্বনিযুক্তির বিনাশ করতে সুবিধা হয়, এবং আমাদের বিচ্ছিন্ন প্যানিকগ্রস্ত করতে সুবিধা হয়। তো যাই হোক, তো এই হলো, যত প্রযুক্তি এগোবেন তত কতিপয়ের হাতে সেই প্রোডাকশনটা, পণ্যটা কতিপয়ের হাতে চলে যাবে, যারা ওই প্রযুক্তিকে কুক্ষিগত করার ক্ষমতা দেখিয়েছেন বা যাদের অর্থ আছে। বাকিরা ভাতা এবং ভয় এবং ভ্যাকসিন। তো যাই হোক, এই গেল বার্ড ফ্লুর বিষয়ে আমি কেনেডিয়ান ব্যাপারটা আলোচনা করতে গিয়েই টোটাল আরেকটু বিষয় একটু বলে ফেললাম। ওই যে একটু আমি বেশি কথা বলি, আপনারা তো অনেকেই বলেন, সে বলবো, কিছু করার নেই। কারণ আমার এত পাঠক সহযোদ্ধা কিন্তু ওই লং ভিডিওর মাধ্যমেই পেয়েছি, বড় লেখালেখির মাধ্যমেই পেয়েছি। শর্ট ভিডিও দিয়ে অনেক ভিউ হয়, কিন্তু কি হয়? কাজ হয়? সহযোদ্ধা পাওয়া যায়? পাঠক পাওয়া যায়? পাওয়া যায় না। তাহলে অনেক কিছু ঘটে যেত, যা আমি ফেসবুকে যেসব ভিউ দেখি, যেসব পেজ দেখি, মানবতার পেজ, অমুকের পেজ, কত কত সব ভিউ, কত কত শেয়ার, গ্রাউন্ড লেভেলে কিছু দেখতে পাই? আমি তো পাই না দেখতে। মানুষ কত মানবিক হয়ে যেত, তাহলে হয় না।
এটা অন্য খেলা আছে, এই নিয়ে পরে আলোচনা করব। আমি পেজটা করার পর উপলব্ধি করছি। এবারে আমি ভারতের ব্যাপারে অংশটা যোগ করি যে এই প্রেক্ষাপটে ভারতের কি বিপদ বা তৃতীয় বিশ্বের কি বিপদ, সমূহ বিপদ। কারণ কি, আমেরিকা ফার্স্ট বা মেক আমেরিকা হেলদি এগেইন এই যে পলিসি, সেই পলিসির বলে যখন এরা বিগ ফুডকে, কেনেডির মতো লোকজন যখন ট্যাকল করবে, বিগ ফার্মাকে রুম দেবে না, ফান্ড কাটেল করবে, চাকরি ছাঁটাই করবে স্বাস্থ্যক্ষেত্রে, তখন এই ফার্মা কোম্পানি বলুন আর বিগ ফুড ম্যাকডোনাল্ডই বলুন, এরা এদের রেভিনিউকে ঠিক রাখার জন্য, এদের লাভকে, প্রফিটকে ঠিক রাখার জন্য এরা তো ছেড়ে দেবে না। দে উইল ট্রাই টু ফাইন্ড গ্রিনার প্যাস্চার্স, নিয়মই আছে। তখন তারা কি করবে, এমন দেশ, জনগোষ্ঠী তারা খুঁজে নেবে, সেখানে বেশি করে বিনিয়োগ করবে, মাথা কামাবে, যেখান থেকে এই যে ডেফিসিটটা, প্রফিট ডেফিসিট যেটা আমেরিকায় শুরু হয়েছে, সেটা ওই দেশগুলো থেকে তুলতে হবে। অর্থাৎ সেই দেশগুলো সরকারের ওপরে নীতি, ম্যাকডোনাল্ডের প্রিয় নীতি, দালাল বিগ ফার্মার প্রিয় নীতি, জায়নিজদের প্রিয় নীতি, জায়নিজদেরই তো উইং হচ্ছে ফার্মা, ইন্স্যুরেন্স, যাই বলুন, এদের সব কটা এরাই কন্ট্রোল করে। তাহলে এই যে ঘাটতিটা হবে প্রফিটে বা রেভিনিউ জেনারেশনে, যেটা আগামীতে হতে বাধ্য, ট্রাম্প যে পলিসিগুলো নিচ্ছেন কেনেডিকে সামনে রেখে বা কেনেডি হেলথ সেক্রেটারি হিসেবে, তো এটা আগামীতে কিন্তু আরও বড় আকার নেবে। এবং তখন ভারতের মতো দেশ, বাংলাদেশের মতো দেশের ওপরে মারাত্মক চাপ বাড়বে। প্যান্ডেমিক, এই ডেঙ্গু বা বার্ড ফ্লু, হত্যা, যেটা আমেরিকাতে হয়তো মানুষ বাধা দেবে, দেখাই যাচ্ছে রেজিস্ট করবে ওরা। তো যতই প্যানিকবাজি করুক, তাহলে কি হবে, মার্কেটটা, ল্যাব মিটের মার্কেট বলুন, ভ্যাকসিনের বাজার বলুন, বার্ড ফ্লুর প্যানিক বলুন, বার্ড ফ্লুর ভ্যাকসিন বলুন, ডেঙ্গুর ভ্যাকসিন বলুন, আর অন্যান্য যত ভ্যাকসিন বলুন, এইচপিভি ভ্যাকসিন বলুন। আমেরিকাতে তো মানুষ এখন নেয় না এইচপিভি, বিল গেটসকে ওখানে খেদিয়ে দিয়েছে মানুষ। এখন বিল গেটস আমেরিকান হয়েও বিল গেটসের সবচেয়ে বড় শত্রু, বিরোধী আমেরিকার লোকজনই, সেটা কি জানেন? নিশ্চয়ই জানেন, ইতিমধ্যেই আমার সহযোদ্ধারা জানেন। আর বিল গেটসের সবচেয়ে বেশি অনুরাগী আমাদের দেশে, সেটা কি জানেন? আর সবচেয়ে বেশি বিরোধী আমেরিকাতেই, তার নিজের দেশে। কি ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। ওরা ভুক্তভোগী, ওরা দেখেছে লোকটাকে কাছ থেকে, দেখছে তো, আর আমরা দূর থেকে চাঁদ দেখার মতো দেখি। আহারে কি মানুষের জন্য কি না করে দিচ্ছে লোকটা, তাই না? তো যাই হোক, তাহলে এই যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি, অর্থাৎ আমাদের মতো দেশের ওপরে কিন্তু ভ্যাকসিনের চাপ, প্যান্ডেমিকের চাপ, আর্টিফিশিয়াল ফুড, বিগ ফুড, এইগুলোর চাপ বাড়বে আগামীতে। তাই আবার বলছি, আমেরিকা যেটা পারছে, এখনও পর্যন্ত পারছে, সাবাসে দিতেই হবে। মূল কিন্তু চেতনার বিস্তার মানুষের মধ্য থেকেই নেতা উঠে আসে। লিডারশিপ ডাজন্ট ড্রপ ফ্রম দ্য স্কাই, ইট কামস ফ্রম দ্য পিপল। ভাবুন, যদি আমেরিকান জনগণ ব্যাপারটা না বুঝতো এবং চেতনাতে না পৌঁছতে পারত, তাহলে কেনেডির মতো মানুষ কি হেলথ সেক্রেটারি হতে পারত? হতেই পারত না। আমাদের দেশেও তাই। আমাদের দেশে এখনও কতিপয়, আমাদের সংখ্যা সেভাবে কি বাড়ছে? তবে হ্যাঁ, আমি গ্রামেগঞ্জে গিয়ে বুঝতে পারছি, অনলাইনে ওই আমার 5 লক্ষ ভিউ হয়ে গেছে এই পেজে। কি হলো তাতে? গ্রামেগঞ্জে গিয়ে কিন্তু আমি কয়েকটা মানুষের সঙ্গে কথা বলে একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তাতে করে যে আমার লাভ হচ্ছে, আমি ফিল করতে পারি, সেটা অনেক বেশি হয় মানুষের সঙ্গে ডাইরেক্ট ইন্টারাকশানে, যেটা ওই লাখ লাখ ভিউ দিয়ে কিছু হয় না। তাই আমি মনে করি এই লড়াইয়ে তাঁরাই আমার সঙ্গে আছেন যারা এই অনলাইনের, অবশ্যই আমি তো অনলাইনে এই মুহূর্তে আপনাদের ভিডিও করছি, সীমাবদ্ধ না থেকে অফলাইনে মানুষের মধ্যে কাজ করছেন, ছড়াচ্ছেন। আর আমার সহযোদ্ধা, এই যে এক নারীর কথা বললাম, তিনি তো স্বাস্থ্যকর্মী হয়েও তো কাজটা করেছেন। তাই জেনারেলাইজ করবেন না, ওই পেশা মানেই খারাপ, ওই পেশা মানেই, আমি করি না।
উপলব্ধিটাই বড় কথা। ওরা চায় আমরা জেনারেলাইজ করি, ওরা চায় আমরা বিভেদের খেলা খেলি, বিভেদের ফাঁদে পা দিই, ওরা চায়। যাই হোক, আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন। শুভরাত্রি।